সবসময় এমন পালাই পালাই করো কেন? তোমার জন্য আমার বাচ্চাদের পৃথিবীতে আসতে দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য বাচ্চাদের পৃথিবীতে আসতে দেরি হয়ে যাচ্ছে মানে? তুমিই তো আমার কাছে আসো না। মন দিয়ে কাজ না করলে দ্রুত রেজাল্ট আসবে কি করে? বলে অরণ্য সুভার হাত ধরে তাকে রুমে নিয়ে যেতে যেতে বলল। তাড়াতাড়ি চলো লাভবার্ড, আমার মুড এসেছে আজকে। সুভা একটা মুখ ভেঙচি দিয়ে অরণ্য থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। আপনি মুডে থাকেন না কখন শুনি? কি করব বলো? তুমি কাছে আসলে অটোমেটিক্যালি আমার মুড চলে আসে। যেও নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি। সুভা অরণ্যের কথা শুনে হাসল নীরবে, আবারও চলে গেল ব্যালকনিতে। অরণ্য এসে পেছন থেকে জড়িয়ে ধরেছে সুভাকে, শাড়িটা ভেদ করে হাত দিয়েছে ওর ফর্সা মেধিন পেটে। অরণ্যের মুখের গরম শ্বাস আছড়ে পড়ছে সুভার ঘাড়ে, হাতের অবদ্ধ বিচরণ পাগল করে দিচ্ছে ওকে। কিছু বলতে গেলে অরণ্য এক অদ্ভুত আবদার করে বসলো সুভাকে। লাভবার্ড, আমার একটা বাবু লাগবে, দেবে আমাকে? সুভার কি যেন হলো, চোখ খুলে তাকালো, সাথে সাথে ঘুরে মুখ লোকালো অরণ্যের বুকে। শাড়ির আঁচলটা শরীর থেকে পড়তেই হুঁশ ফিরল ওর। কিছু বলতে নিলে অরণ্য সুযোগ না দিয়েই আঁকড়ে ধরল সুভার গোলাপ রঙা অধর। বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। জুড়ে বাজ পড়তেই কেঁপে উঠছে সুভা, শক্ত করে জড়িয়ে ধরেছে অরণ্যকে। অরণ্য নিজের হুঁশে নেই, সে কবেই হারিয়ে গেছে সুভার মধ্যে। শাড়িটা কখন যে খুলে মেঝেতে পড়ে গেছে খেয়ালও করেনি সুভা। হুট করেই অরণ্য কোলে তুলে নিল তাকে, এগিয়ে গেল নিজের বিছানার দিকে। উম্মাদের মতো নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিল সুভার পুরো শরীর জুড়ে। সুভাও নিজেকে পুরোপুরি ছেড়ে দিল অরণ্যের হাতে। রাত বাড়ছে, অরণ্যের পাগলামি বাড়ছে। আজকে আর সুভা বাধা দিচ্ছে না অরণ্যকে, সেও সায় জানাচ্ছে অরণ্যের ভালোবাসার ডাকে। অরণ্যের লালচে ঠোঁটে আঙুল ছুঁয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলছে সুভা। মাই রেড স্ট্রবেরি। তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো অরণ্য। অরণ্য সুভার কথা শুনেছে, বোঝা মাত্রই সে হাতটা সরিয়ে চোখ বন্ধ করে নিল। ঠোঁট কামড়ে হাসলো অরণ্য। সুভার পিঠের এলোমেলো চুলগুলো সরিয়ে হাত বুলিয়ে দিল সেখানে। ব্যথা পেল সুভা, কান্না করে ভান করে বলল অরণ্যকে। লাগছে আমার। সুভার কান্না করার ধরন দেখে হাসল অরণ্য। অরণ্যের এই হাসি সহ্য হলো না সুভার, বুকে ধাক্কা দিয়ে বলে উঠল অরণ্যকে। আমার কান্না আপনার ভালো লাগে? আমি কান্না করলে আপনি খুশি হন? নট অলওয়েজ। মানে? সুভার কথার উত্তর দিবে তখনই ফোনে কল আসলো অরণ্যের। ফোনটা হাতে নিয়ে দেখলো মিহি কল দিয়েছে। রিসিভ করলো না, কল দিল সে। ততক্ষণের আগে সুভা বিছানা ছেড়ে উঠে চলে যাচ্ছিল সেখান থেকে। অরণ্য উঠে বসলো, ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সুভার দিকে তাকালো। সুভার ভীত চাহনি দেখে হাসি পেল তার। ঠোঁট কামড়ে হেসে বলল অরণ্য। লাভবার্ড, কাছে এসো। নাক ফুলিয়ে রেগে উত্তর দিল সুভা। আসবো না। ফাইন, আমি তাহলে মানাটা বুঝাবো না। সুভা কথাটা শুনে এগিয়ে আসলো অরণ্যের কাছে। বউকে কাছে পাওয়া মাত্রই তার হাত টেনে নিজের কোলে বসালো তাকে। সুভার গোলাপি ঠোঁটে টুপ করে একটা চুমু দিল অরণ্য। সুভা বিরক্ত হয়ে উঠে যেতে চাইলে অরণ্য তার কানের কাছে গিয়ে হিসিয়ে বলল। আমার দেওয়া ভালোবাসার যন্ত্রণায় যখন তুমি কাঁদো তখন আমার ভালো লাগে। গভীর রাতে তোমার অস্পষ্ট কণ্ঠে আমার নামটা শুনতে বেশ লাগে। অরণ্যর কথা কানে যেতে লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে সুভার। কি বলবে বুঝতে না পেরে মুখ লুকিয়েছে অরণ্যের বুকে। অরণ্য হাসলো তার লজ্জাবতীকে দেখে, কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। সুভাকে রুমে বসিয়ে রেখে অরণ্য নিচে গিয়েছে। সার্ভেন্টকে বলেছে সুভাকে এনে খাবার দিয়ে যেতে। যাওয়ার আগে বারবার বলে দিয়েছে সুভা যেন নিচে না নামে। ড্রয়িং রুমে পাতানো সোফায় বসে আছে মিহি আর আদ্রিস। পাশে মিহির কাজিন রবিন, সে আবার এখানকার থানার ভারপ্রাপ্ত ওসি। মিহি আর আদ্রিস পাশাপাশি বসে আছে ঠিকই, তবে কেউই কারো দিকে তাকাচ্ছে না। দুজনে অপেক্ষা করছে অরণ্যের জন্য। মিহি ল্যাপটপ হাতে নিয়ে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। আদ্রিস তখন চোখ তুলে তাকালো ওর দিকে। মেয়ে বুঝতে পারলেও চুপ করেই আছে, মন দিয়ে নিজের কাজ করছে। মাঝে মধ্যে আবার রবিনের সাথে এটা সেটা নিয়ে কথা বলছে। আদ্রিসের ভালো লাগলো না মিহির এমন আচরণ। চঞ্চল মেয়ে হুট করে এতটা গম্ভীর হয়ে যাবে ভাবনাতেও ছিল না আদ্রিসের। পরক্ষণে আবার ভাবছে আদ্রিস মিহির এই পরিবর্তনের কারণ তো সেই। অবাক হচ্ছে কেন? আন্না যেভাবে বারবার ফিরিয়ে দিয়েছে তাকে, ঠিক তেমন করে আদ্রিস ফিরিয়ে দিয়েছে মিহিকে। একবার মিহির জায়গায় নিজেকে বসিয়ে ভাবলো আদ্রিস। মিহির অভিমান করাটা স্বাভাবিক বুঝতে পারলেও কিছু না বলে চুপ রইল সে। অরণ্য এসে বসেছে মিহির মুখোমুখি।
মিহি তখন ল্যাপটপটা অরণ্যের দিকে ঘুরিয়েছে। ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখতে স্তব্ধ হয়ে গেল সে। বিস্ময় নিয়ে তাকালো মিহির দিকে। চোখের ইশারায় বোঝালো অরণ্য যা দেখছে তা সত্যি কিনা। মিহি হয়তো বুঝলো অরণ্যের চোখের ভাষা। বলে উঠল সে, অবাক হলি? আমিও হয়েছিলাম। তুই যা দেখেছিস সেটাই সত্যি। অরণ্য আবারও ল্যাপটপটা হাতে নিয়ে ভালো করে দেখলো। স্পষ্ট বোঝা না গেলেও দেখা যাচ্ছে ভালো করে আনহার মতো একটা মেয়ে কারো গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে তার সাথে। কিরণের মুখে অরণ্য শুনেছিল সুভার আম্মু যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন কিরণও দেখেছিল আনহাকে। বুঝতে বাকি রইল না অরণ্যের। তার ভাবনাই সত্যি। হসপিটালে আনহার অমন ভয়ার্থ মুখশ্রী দেখে বুঝে নিয়েছিল অরণ্য সব কিছুর পিছনে কিছুটা হলেও আনহা আছে। সুভার আম্মুকে যে গাড়িটা ধাক্কা মেরেছিল ওই গাড়িতে ছিল আনহাও। রবিন তখনই বলল ওই গাড়িটা ছিল রায়ানের। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো অরণ্য। আনহার রায়ান মিলে এসব করেছে, কিন্তু গাড়িটা তো ধাক্কা মারতে এসেছিল কিরণকে। রায়ান কি তবে কিরণের ক্ষতি করে অরণ্য থেকে প্রতিশোধ নিতে চাইছিল? আনহাও তাকে সাহায্য করেছে এই কাজে। হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে এলো অরণ্যের। তিত্তির করে রাগ বেড়ে গেল তার। মিহি তখন অরণ্যকে ডাকলো। অরণ্য, ধ্যান ভাঙল অরণ্যের। নিজেকে স্বাভাবিক করে তাকালো মেহির দিকে। বিস্মিত হয়ে বলল তখন, আনহা এসব করেছে? আই ক্যান নট বিলিভ দিস। আনহা একা নয়, আনহা আর রায়ান দুজন মিলে এসব করছে। আনহার নামটা শোনা মাত্রই ভুরু কুচকে মিহির দিকে তাকালো আদৃশ। সবার কথা বলার মাঝখানেই বলে উঠল, মানে তানহা এসব করেছে মানে কি? ওই মেয়েটার কি মুখ দেখা যাচ্ছে? মিহি রেগে তাকিয়ে বলল আদৃশকে, তোর কি মনে হচ্ছে আমি এআই দিয়ে এই মিথ্যে ভিডিওটা বানিয়ে এনেছি? আদৃশ চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল। মিহিকে কিছু বলতে যাবে, তখনই মিহি উঠে দাঁড়িয়ে অরণ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখ অরণ্য, তুই হেল্প চেয়েছিলি, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। এখন তোরা আমার কথা বিশ্বাস করবি কি না এটা তোদের ব্যাপার। আমরা যাচ্ছি। মিহি চলে যাচ্ছিল। পিছু পিছু গিয়েছে ওর কাজিনও। এদিকে অকারণেই রাগ হচ্ছে আদৃশের। মিহির সাথে ছেলেটাকে দেখে ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ওর। না পারছে দেখতে, না পারছে সইতে। অরণ্য উঠে দাঁড়িয়েছে। আদৃশের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে তাকে, বাবা, আমার ভোলা ভোলা চেলা কালো মানিক প্রেমে পড়েছে। আদৃশ কথা বলল না কোনো। চুপচাপ বেরিয়ে গেল অরণ্যের ফ্ল্যাট থেকে। আদৃশের যাওয়ার দিকে তাকিয়ে হাসছে অরণ্য। দেরি করল না অরণ্য। তাকে এবার বাসায় ফিরতে হবে। কিরণ সকাল থেকেই ফোন দিয়ে যাচ্ছে একের পর এক। এবার না ফিরলে এখানে এসেই ঝামেলা বাঁধাবে অরণ্যের সাথে। খাটের সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে আছে আনহা। চুলগুলো এলোমেলো হয়ে আছে। গায়ের ওড়নাটা পড়ে আছে মেঝেতে। পুরো রুমে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিক সেদিক। যে কেউ দেখলে বলে দিবে বহুদিন হলো নিজের যত্ন নেয় না সে। আনহার আম্মু এসেছেন মেয়ের জন্য খাবার নিয়ে। চোখের সামনে মেয়েটাকে এভাবে শেষ হয়ে যেতে দেখছেন। তার কষ্ট কম হচ্ছে না, কিন্তু আনহার এমন আচরণের কারণ অজানা ওনার কাছে। সেলিনা বেগমের মৃত্যুর পর থেকেই এমন। নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে। রুম থেকে বের হয় না এখন আর। একটা সময় সারাদিন বাইরে সময় কাটানো আনহা এখন নিজেকে বন্দি করে নিয়েছে 4 দেয়ালের মধ্যে। আনহার আম্মুর কাছে গিয়ে বসলেন। কাঁধে হাত দিয়ে বললেন, কি হয়েছে মা তোর? কি সমস্যা হয়েছে আমাকে বল। নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? অনুশোচনা হচ্ছে আম্মু, অনুশোচনা বোধ কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। কিসের জন্য অনুশোচনা হচ্ছে? কি করেছিস তুই? মায়ের কথা কানে আসতেই ভয় পেল আনহা। ঘামতে শুরু করেছে সে। হামতা হামতা করে উত্তর দিল, চাও তো আম্মু, আমার কিছুই হয়নি, কিচ্ছু করিনি আমি। কথা বাড়ালেন না আনহার আম্মু। চলে গেলেন সেখান থেকে। আনহা দ্রুত গিয়ে দরজাটা আটকে দিল। কান্না পাচ্ছে ওর। আন্না ভুল করেছে। মায়ের মতো বড় আম্মুকে মেরে ফেলেছে সে। বারবার কানে বাজে ওনার ডাক। বাইরে গেলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে। যেদিকে তাকায় ওনাকে দেখতে পাই শুধু। মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করে, আনহা কি হলো এত কিছু করে? আনহা কি পেয়েছে অরণ্যকে? সেই তো অরণ্য সংসার করছে সুভার সাথে। তাদের ভালোবাসায় বড় সুন্দর একটা সংসার হয়েছে। 2 দিন পর হয়তো ঘর আলো করে রাজকন্যা বা রাজপুত্র আসবে। আনহা কি পেল? কিছুই পায়নি। ও তো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সবার জন্য। যখনই নিজের গলা ভুলের কথা মনে পড়ে আনহার ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, কিন্তু পারে না। হাসি পায় তখনই নিজের উপরেই।
নিজেকে শেষ করে দেওয়ার ক্ষমতাটুকুও নেই ওর মধ্যে। সময় পেরিয়ে গেছে 2-3 দিনের মতো। কিরণ আর কিয়ান দুজনের বাড়িতেই বিয়ের আয়োজন চলছে। কিয়ানের রাগিনী রাগ করেছিল, অনেক চেষ্টা করে তার রাগ ভাঙিয়েছে কিয়ান। নিজের ভুলটা বুঝতে পেরেছে সে। কাজ আর অফিস নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে কিরণকে সময় দিতে পারেনি। সুভাষ সেদিন অরণ্যকে সবটা বুঝিয়ে বলেছিল। অরণ্যেরও মনে হলো এবার কিরণ আর কিয়ানের বিয়ে দেওয়া উচিত। বাবা মায়ের সঙ্গে কথা বলে কিয়ানের পরিবারের সবার সঙ্গেও কথা বলেছিল সে। কেউই আপত্তি করেনি। বিয়েটা তো হওয়ার কথা ছিল অনেক আগেই। মাঝখানে এত কিছু হয়ে যাবে তা কল্পনাতেও ছিল না কারো। বাড়িতে বিয়ে, মেহমানদের আনাগোনা চলছে। সকাল থেকে শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করছে শোভা। অবাক হচ্ছেন জাহানারা সুলতানা। এই মেয়েটাই কিনা একসময় সারাদিন অফিস সামলাতো, বাইরে পড়াশোনা করত। দেখতে যেমন সুন্দর তেমনি পড়াশোনা কাজ সব কিছুতেই পারফেক্ট। এত ভালো বৌমাকে প্রথমে তিনি কত কিছু শুনিয়েছেন। ভাবলেই নিজের উপর রাগ হয় জাহানারা সুলতানার। অরণ্য এসে কিচেনের দরজার সামনে উকিঝুঁকি মারছে। বিষয়টা চোখে পড়তে মুচকি হেসে কিচেন থেকে বেরিয়ে গেলেন অরণ্যের আম্মু। অরণ্য তখনই সুযোগ বুঝে রান্নাঘরে ঢুকে পড়ল। কোমরের শাড়ির আঁচল গুছিয়ে গিন্নিদের মতো কাজ করছে শোভা। মাঝে মধ্যে অরণ্যের এই ভেবে আনন্দ হয় এই অতি সুন্দরী মেয়েটি, গুণমতী মেয়েটি তার বউ। কাছে এসে শোভাকে হুট করে পেছন থেকে জড়িয়ে ধরল অরণ্য। মুখ ডুবালো শোভার ঘাড়ে। বিরক্ত হয়ে গভীর শ্বাস ফেলে বলল শোভা, ছাড়বেন আমায়? ছাড়বো বলে তো ধরিনি। কেন ধরেছেন? মুড এসেছে আবার? অরণ্য অল টাইম মোড়ে থাকে, দিনের বেলাতে প্র্যাকটিক্যালি কিছু করছি না। শোভা দাঁত কিরমির করে বলে উঠল অরণ্যকে, ছাড়ুন আমায় নির্লজ্জ লোক। একটা কিউট গুলুমুল মেয়ে বাবু দাও, ছেড়ে দেব। অরণ্যের কথা শুনে হেসে ফেলল শোভা। এই কথা তার মুখে নতুন নয়। এই কয়েকদিনে অরণ্য এই আবদার কতবার করেছে তার হিসেব নেই। অরণ্যের এমন কথার উত্তরে কি বলবে বুঝে পায় না শোভা। চুপ করেই থাকে। তখন কিছু একটা নিতে কিচেন এসেছে কিরণ। অরণ্য আর শোভাকে এভাবে দেখে গলা খাকারি দিয়ে মুখ ঘুরিয়ে বলল, আমি কিছুই দেখিনি, তোমরা চালিয়ে যাও। শোভার কানে কথাটা যেতে এসে অরণ্যকে ঠেলে দূরে সরাতে চাইল, কিন্তু অরণ্য এক চুলও নড়ল না। ভোরকুচকে কিরণের দিকে তাকিয়ে বলে উঠল, যা গিয়ে বরের মাথা খা, আমাকে বিরক্ত করিস না। কিরণ হাঁ করে অরণ্য আর শোভার দিকে তাকিয়ে রইল। অরণ্য তখন শোভাকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে ঝুড়ি থেকে একটা আপেল তুলে তাতে কামড় বসালো। কিরণের দিকে চোখ গরম করে তাকাতেই মুখ ভেঙচি দেখিয়ে চলে গেল কিরণ। শোভাও একইভাবে অরণ্যর দিকে চোখ গরম করে তাকিয়ে বলে উঠল, চলে যান এখান থেকে। অরণ্য হেসে বলল, শোভা লাভবার্ড, কাছে আসো। তুমি দূরে দূরে থাকো বলে বাবা আসতে এত সময় লাগছে। তাই বলে রান্নাঘরে এমন করবেন? আপনার কি কখনোই কাণ্ড জ্ঞান হবে না? মুড আসলে আমি যেখানে সেখানে যা তা করে দিতে পারি। রান্নাঘর আর কি, তুমি আমি একসাথে একা রুমে আছি মানেই। পুরো কথা শেষ হওয়ার আগে শুভার মুখ চেপে ধরল। তখনই অরণ্যের আম্মু এসে পড়লেন কিচেনে। বোঝা মাত্রই শুভা আর অরণ্য দুজনেই সরে গেল একে অপরের থেকে। মাকে দেখে অরণ্য বেরিয়ে গেছে সেখান থেকে। কি যেন ভেবে হাসলেন জাহানারা সুলতানা। বৌমাকেও চলে যেতে বললেন। বাকিটুকু কাজ তিনিই করে নেবেন। কিরণকে সাজানো হয়েছে বিয়ের সাজে। লাল বেনারসি শাড়ি, গলায় হাতে সোনার গহনা। এমনিতেই কিরণ সুন্দর, আজ বিয়ের সাজের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। আয়নার সামনে বসে থাকা কিরণের মাথায় ওড়না টেনে দিল শোভা। কিছুটা ঝুঁকে ওর দিকে তাকিয়ে বলল, ননদিনীর রূপের আগুনে আজ আমার ভাইয়া পাগল হবেই। কিরণ হাসল শুধু, কথা না বলে চুপ করে বসে রইল। জাহানারা সুলতানা রুমে এসেছেন মেয়েকে দেখতে। শোভা এখনও রেডি হয়নি দেখে তাকে বারবার বলছেন সে যেন গিয়ে রেডি হয়। শোভাও শুনল শাশুড়ির কথা, চলে গেল রুম থেকে। রুমে এসে শোভার চোখ আটকে গেল বিছানার উপর রাখা নীল শাড়িতে। পাশে গহনা রাখা আছে, খুব যত্ন করে সব কিছু রাগিয়ে রেখেছে কেউ একজন। শোভার বুঝতে বাকি নেই এই অরণ্যেরই কাজ। ঠিক তখনই পেছন থেকে এসে অরণ্য জড়িয়ে ধরল শোভাকে। বিরক্ত হয়ে সে বলল, ছাড়ুন আমায়। অরণ্য শোভার পিঠে চুল সরিয়ে চুমু দিয়ে বলল, দুষ্টু ইশারায় তুমি তো আমাকে কাছে ডাকলে, এখন পালায় পালায় করছে কেন? শোভা ঘুরি তাকিয়ে বলল অরণ্যকে, আপনি কি কখনোই ভালো হবেন না? আমি খারাপ ছিলাম কবে? চেঞ্জ করব, বেরোন রুম থেকে। আমি করিয়ে দিই, বিলিভ মি, অন্য কিছু করবো না। দরকার নেই। তোমারও তাহলে শাড়ি পরে বাইরে যাওয়ার দরকার নেই, থাকো তুমি এখানে। মানে? অরণ্য উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। শোভা বাধ্য হয়ে তার কথা শুনল।
নিজের পরিকল্পনায় সফল হয়েছে বুঝতে পেরে রাজ্য জয় করা হাসি দিল অরণ্য। এগিয়ে এসে বিছানায় রাখা শাড়িটা হাতে তুলে নিল। ফুলসজ্জিত স্টেজে বরের সাজে বসে আছে কিয়ান। আশেপাশে কিরণের বন্ধুবান্ধব আর পুচকে কাজিনরা সবাই ঘিরে রেখেছে তাকে। বিরক্ত হলেও কিছু বলছে না কিয়ান। ঠিক তখনই সুভা এলো। কিয়ান চোখের ইশারায় কাছে আসতে বলল বোনকে। সুভাও শুনল ভাইয়ের কথা। কিয়ানের কাছে এসে বসতেই ফিসফিস সুভাকে বলল কিয়ান, এই বানরের দলের হাত থেকে আমাকে বাঁচা। এরা এত পেঁচাল পাচ্ছে, আমার মাথা ধরে গেছে। আজকের দিনটা সহ্য করে নাও ভাইয়া, এমন করলে হবে? মানুষ বলবে বরের ধৈর্য শক্তি কম। আর কত তাড়াতাড়ি তোর ননদকে নিয়ে আয়, আমি বাড়ি যাব। সুভা হাঁ করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কিয়ানের কথা শুনে হাসি পাচ্ছে। ওর হাসি সামলাতে পারল না সুভা। কিছুক্ষণ চুপ থেকে ফিক করে হেসে দিল সে। দূর থেকে দাঁড়িয়ে সুভার এই সুন্দর হাসি কেউ একজন মুগ্ধ হয়ে দেখছে। কিরণকে নিয়ে আসা হয়েছে স্টেজে। পাশাপাশি বসেছে দুজন। মাঝখানে পাতলা কাপড় টানা হয়েছে। কিয়ান বারবার তাকিয়ে দেখার চেষ্টা করছে কিরণকে। মনে মনে অনেক খুশি সে। এতদিন পর সে কাঙ্ক্ষিত দিনটি এসেছে। আজকে কিয়ান তার ভালোবাসাকে নিজের করে পেতে চলেছে। কিরণ মাথা তুলে তাকালো, তখন দেখতে পেল কিয়ানকে। গোল্ডেন রঙের শেরওয়ানি পরেছে কিয়ান। মাথায় মুকুট দেওয়াতে একেবারে রাজপুত্রর মতো লাগছে কিয়ানকে। আনমনেই হেসে উঠল কিরণ। কাজী সাহেব এসে বিয়ে পড়ালেন। 3 কবুল পড়ে বিয়ের পবিত্র সম্পর্কে বাধা পড়ল কিরণ আর কিয়ান দুজনে। কিরণ একটু সময় নিলেও শেষ পর্যন্ত কবুল বলল। অরণ্য তার বোনকে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। বুঝিয়ে বলল কান্নাকাটি না করতে। প্রতিদিন গিয়ে অরণ্য দেখা করে আসবে তার সাথে। ভাইয়ের কথা শুনে কিরণও শান্ত হলো। কিরণের সময় হয়েছে চলে যাওয়ার। কান্নাকাটির রোল পড়েছে বাড়িতে। সুভারও কেমন কষ্ট হচ্ছে। এসেছে পর থেকে বোনের মতো যত্ন করেছে কিরণ তাকে। বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ভেবে খারাপ লাগছে অনেক, কিন্তু নিজের ভাইয়ের উপরে বিশ্বাস আছে। সুভার যাই হয়ে যাক ভালো রাখবে সে কিরণকে। অরণ্য কিরণকে হাত ধরে গাড়িতে তুলল। পাশে বসলো কিয়ান। গাড়ির গেটটা শব্দ করে বন্ধ করলো অরণ্য। কিয়ানের দিকে ভুরু কুচকে তাকালো। কিয়ানও চোখ পাকিয়ে তাকালো তার দিকে। কান্নার মাঝে হাসি পেল কিরণ আর সুভার। গাড়ি ছাড়তেই কিরণ কিয়ানের মাথা চুল টেনে বলল, মেয়েদের মতো তোমাদের এই চুলকানি করা কি বন্ধ হবে না? তোমার ভাইকে কিছু বললে না কেন? যত দোষ সব কিয়ান ঘোষ। কিরণ চুপ করে গেছে, কথা বলেনি আর। তবে কিয়ান আর অরণ্যের এই চোখে চোখে ঝগড়া দেখে মনে মনে হাসছে সে। ফুল দিয়ে সাজানো বিছানার ঠিক মাঝখানে বসে আছে কিরণ। বিয়ের সাজটা রয়ে গেছে তার এখনো। কিরণ অপেক্ষা করছে কিয়ানের জন্য। অনেকক্ষণ পর দরজা খোলার শব্দ কানে আসলো তার। তাকালো কিরণ সেদিকে। ফোনে কারোর সাথে কথা বলতে বলতে কিয়ান এসেছে রুমে। কথা হলে ফোনটা হাত থেকে রেখে তাকিয়েছে কিরণের দিকে। কিরণের রাগান্বিত মুখশ্রীটা নজরে আসলো কিয়ানের। তোমার ভাই ওই বেয়াদব ভাইয়ের সাথে আমার বোনকে কেন বিয়ে দিয়েছি জানো? শুধু তোমাকে ভালোবাসি বলে। তবুও তুমি আজকের দিন হুলো বিড়ালের মতো গাল ফুলিয়ে তাকিয়ে থাকবে আমার দিকে? সব সময় সব বিষয়ে আমার ভাইয়াকে টেনে আনেন কেন আপনি? তোমার ভাই আমার শত্রু লাগে তাই। কিরণ রাগে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। কিয়ান পাশে বসে একের পর কথা বলে যাচ্ছে তাকে। এদিকে গায়ের শাড়ি গহনা খুব বিরক্ত করছে কিরণকে। মাথার ওড়নাটা টেনে খুলতে যাবে। কিয়ান তখন বলে উঠল, তুমি কষ্ট করে খুলছো কেন? এগুলো তো আমার কাজ। কিরণ চোখ গরম করে কিয়ানের দিকে তাকিয়েছে। কিয়ান তেমন পাত্তা দিল না। হ্যাসকা টানে কাছে নিয়ে আসলো ওকে। চুমু দিল কপালে। কিরণও চুপ করে গেল তখন। হাসলো মনে মনে। কিয়ান কিরণকে ঘোরালো অন্যদিকে। মাথার ক্লিপ ফুলগুলো খুলে দিল এক এক করে। শাড়ি পিনটা খুলতেই কিরণ হাত চেপে ধরল কিয়ানের। কিয়ান বুঝলো বউয়ের লজ্জা লাগছে। কিছু না বলে আবারও ঘোরালো ওকে সামনের দিকে। কিরণের ফর্সা পিঠে এসে পড়া চুলগুলো যত্ন করে একপাশে সরিয়ে দিল কিয়ান। কিয়ান পরপর কয়েকটা চুমু দিয়েছে কিরণের নগ্ন পিঠে। প্রতিবারই কিয়ানের ঠোঁটের উষ্ণ স্পর্শে কেঁপে উঠছে কিরণ। কিয়ান এগিয়ে গিয়ে নিজের দাঁতের সাহায্যে কিরণের ব্লাউজের ফিতেটা খুলতেই কিরণ ঘুরে তাকিয়েছে। কিয়ান হাসল। কিরণের ঠোঁট জোড়া চেপে ধরল ঠোঁট দিয়ে। কিরণ নিজের হাত বুলালো কিয়ানের ঘন চুলের ভাঁজে। এবার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে কিরণের। কিয়ান হয়তো বুঝলো এটা। ছেড়ে দিল সে কিরণকে। ঠোঁটে স্লাইড করে কিরণের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে কিয়ান, রেডি তো? কিসের জন্য? একটা সুন্দর রাতের জন্য। লজ্জাবতীর ন্যায় নুয়ে পড়ল কিরণ। মুখ লোকালো কিয়ানের বুকে। কিয়ানের মুখের শ্বাস পড়ছে কিরণের ঘাড়ে।
মুখ তুলে তাকালো সে কিয়ানের সুন্দর মুখপানে। কিয়ানের এই মায়াভরা চাহনি আর ভালোবাসার ডাকে সায় না জানিয়ে পারল না সে। কিরণ গলা আঁকড়ে ধরেছে কিয়ানের। প্রেয়সীর সম্মতি পেয়ে দেরি করেনি কিয়ান। উম্মাদের মতো ঝাঁপিয়ে পড়েছে ওর ছোট্ট শরীরটির উপরে। শরীরের শাড়িটা কবে খুলে মেঝেতে পড়ে গেছে, কিরণের খেয়াল নেই সেদিকে। সে ডুবে আছে কিয়ানের ভালোবাসায়। পুরো শরীর জুড়ে কিয়ানের ঠোঁটের স্পর্শ আর হাতের অবাধ্য বিচরণ পাগল করে দিচ্ছে তাকে। সব ভুলে কিয়ান ডুব দিয়েছে কিরণের মধ্যে। কিরণও সায় জানাচ্ছে কিয়ানের ভালোবাসার ডাকে। ঘুম ভেঙেছে কিয়ানের চোখ খুলতেই কিরণের মায়াবী চেহারাটা নজর এসেছে তার। নিশ্চিন্তে সে ঘুমিয়ে আছে কিয়ানের বাহু ডোরে। শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কিয়ানকে। কিয়ানের মনে পড়ল রাতের কথা। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। কিয়ান নিজেও কিরণের মতো করে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আবারও পাড়ি জমালো ঘুমের রাজ্যে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি যাওনি কিছুই বলে। আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। অন্ধকার রুমে কানে হেডফোন লাগিয়ে গানটা শুনছে আনহা। চোখ বেয়ে পানি পড়ছে আপনা আপনি। মাথার মধ্যে কত চিন্তা ঘুরপাক খাচ্ছে। বারবার দোষারোপ করে যাচ্ছে নিজের ভাগ্যকে। কেন তা সব সময় তার সাথেই এমনটা হয়। আনহার খারাপ লাগে, নিজের প্রতি ঘৃণা হয়। ওর করা ভুলের জন্য একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে, যিনি কিনা আনহাকে ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলেছেন। তাকে আনহা নিজ হাতে মেরে ফেলল। ভাবতে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। অন্ধকার রুমের দরজাটা কেউ ধাক্কা দিয়ে কিছুটা ফাঁক করেছে। সেই ফাঁক থেকে বাইরে থেকে আলো এসে পড়েছে আনহার চোখ মুখে। হঠাৎ রুমে আলো আসায় বিরক্তিতে চোখ মুখ কুচকে বন্ধ করে নিয়েছে সে। আস্তে আস্তে চোখ খুলে আনহা তাকিয়েছে দরজার দিকে। মনে হলো চেনা পরিচিত কেউ দাঁড়িয়ে আছে সেখানে। ভালো করে দেখতে বুঝতে পারল আনহা মানুষটার বড় আম্মু। বুকের ভেতরটা কেঁপে উঠেছে আনহার। ভয়ে কিছুটা পিছিয়ে গিয়েছে। চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠেছে। কিছুক্ষণ পর মনে হলো কেউ সামনে এসে বসেছে হাঁটু গেড়ে। ভয়ে ভয়ে চোখ খুলে তাকালো আনহা। দেখতে পেল অরণ্যকে। মনের মধ্যে থাকা সব ভয়ডার কোথায় যেন উড়ে গেল। মনে হলো অনুশোচনা বোধ থেকেই বারবার সব জায়গায় ওর বড় আম্মুকে দেখতে পাচ্ছে। আনহা চোখের পানি মুছে তাকিয়েছে অরণ্যের দিকে। এই মানুষটাকে আনহা বড্ড ভালোবাসে। কেন ভালোবাসে সে নিজেও জানে না। কতদিন পর সে আবারও সামনে থেকে দেখছে অরণ্যকে। অরণ্যের কণ্ঠ, হাসিমাখা মুখটা মিস করছিল আনহা। ইচ্ছে হলো দুহাতে শক্ত করে জড়িয়ে ধরবে অরণ্যকে। আগে পরে কি হতে পারে না ভেবে আনহা জড়িয়ে ধরতে চাইলে অরণ্যকে, কিন্তু থেমে গেল ওর কথায়। চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে আনহাকে বলে উঠেছে অরণ্য। কি পেলি এসব করে? আনহা ভরকালো। শুকনো ঢোক গেলে বলল অরণ্যকে। কি 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 করেছি আমি? কি করেছিস জানিস না? আনহা কথা না বলে চুপ করে রইল। অরণ্যের কথাই বুঝতে বাকি নেই ওর। অরণ্য জেনে গেছে সবটা। সুভা অরণ্যের বিয়ে ভাঙা থেকে শুরু করে আগে পরে যা হয়েছে সবটাই আনহার কাজ। সুভার আম্মুর মৃত্যুর জন্য যে একটু হলেও আনহা দায়ী, এটাও কি অরণ্য জেনে গেছে? ভয় হলো আনহার। ঘামতে শুরু করেছে ও। আবারও অসের মতো তাকিয়ে বলল অরণ্যকে। আমাকে ভালোবাসলি না কেন অরণ্য? খুব কি ক্ষতি হয়েছে তো আমাকে ভালোবাসলে? তুই আমাকে একটুখানি ভালোবাসলে আমি এসব কিছুই করতাম না, বিশ্বাস কর। ভালোবাসা মন থেকে আসে আনহা। তোকেও কি আছে নিজের সবটা দিয়ে ভালোবাসতো, নিজের করে চাইতো। তুই কেন বুঝলি না তার ভালোবাসা? আনহা হাসলো অরণ্যের কথায়। ভালোই কথা কাটাতে জানে অরণ্য। কি সুন্দর করে ওর করা প্রশ্নটাই ওকে ফিরিয়ে দিল। অরণ্যের ফোনে রিং হচ্ছে বারবার। কেউ কেন কোনো দরকারে কল দিচ্ছে ওকে। দেরি না করে চলে গেল আনহার রুম থেকে। দরজার সামনে গিয়ে আবারও ফিরে তাকালো। দীর্ঘশ্বাস ছাড়লো আনহাকে দেখে। আনহা এখনো অসহায়ের মতো তাকিয়ে আছে অরণ্যের যাওয়ার পানে। কি বলল অরণ্য? কে তাকে ভালোবাসে? আদৃশ? আনহারও এটাই মনে হলো। সত্যি তো। আনহা বরাবর আদৃশকে ফিরিয়ে দিয়েছে। আনহা ভুল জানা সত্ত্বেও যে আদৃশ ওকে সাপোর্ট করে গেছে সব অবস্থাতেই, তাকেই আনহা সবসময় অবহেলা করেছে, যেভাবে আনহাকে করেছে অরণ্য। আনহা বুঝতে পারছে আদৃশের কেমন লেগেছিল তখন, কিন্তু আদৃশের ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই তো ওর নেই। এই সুন্দর পৃথিবীতেও ওর মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিয়ের পরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি অরণ্য সুভার। কিরণ আর কিয়ানের বিয়েরও বেশ কয়েকদিন হয়ে গেছে।
অরণ্যের আম্মু বারবার বলছিলেন সুভাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে। কাজের চাপে অরণ্য তখন মানা করেছিল, তবে আপাতত সে ফিরে আছে, তাই ভাবলো ঘুরতে যাবে সবাই মিলে। আজকে সুভা, অরণ্য আর কিরণের ঘুরতে যাওয়ার কথা। সুভার বরাবরই পাহাড় পছন্দ, কিরণও কিছুদিন আগে সাজেক যেতে চেয়েছিল। হুট করে অরণ্যের মাথায় আসলো কথাটা, তাই বেশি কিছু না ভেবে ঘুরতে যাবে বলে ওই জায়গাটাই সিলেক্ট করেছে। আদিশকেও জোড়াজোড়ি করে সাথে নিয়েছে অরণ্য। তারা যেখানে যাচ্ছে মিহির বেড়ে ওঠা ওখানেই। আদিশ না বললেও বুঝতে পারে অরণ্য মিহিকে একটু হলেও পছন্দ করে। আদিশ এখানকার সবকিছু ছেড়ে ছুড়ে বেশ অনেক দিন আগেই মিহি চলে গেছে। কারণটা আদিশই বুঝতে পারলেও মিহিকে আটকায়নি সে। আদিশ নিজেই নিজেকে প্রশ্ন করে মাঝে মধ্যে সে কি মিহিকে পছন্দ করে, কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও সে যে এখনো রয়ে গেছে আনহাতে। তাকে ভুলে নতুন করে নিজের জীবন সাজাবে কিভাবে আদিশ? এদিকে সুভার শরীরটা খুব খারাপ লাগছে। অরণ্যকে বলেনি চিন্তা করবে তাই, কিন্তু মাথাটা ঘুরছে বারবার, বিরক্ত লাগছে ওর। আদিশ ড্রাইভিং করছে, পেছনের সিটে সুভার অরণ্য বসে আছে। কিয়ান আর কিরণ আসছে তাদের গাড়ি নিয়ে। অরণ্য লক্ষ্য করলো সুভাকে কেমন ঘামছে, বারবার মাথায় হাত চেপে ধরছে। চিন্তা হলো অরণ্যের। সুভার মাথা নিজের বুকে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে বলল তাকে, লাভবার্ড, কি হচ্ছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। কিছুই হয়নি, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। অরণ্য সুভার থেকে চোখ সরিয়ে আদিশের দিকে তাকিয়ে ওকে গাড়ি ঘোরাতে বলল। এদিকে সুভা আদিশকে মানা করছে গাড়ি না ঘোরাতে। আদিশ মনে মনে বকা দিচ্ছে সুভা অরণ্যকে। এই দুজনের মতের অমিল হওয়া স্বাভাবিক, কিন্তু আক্কাসের জায়গায় আজকে আদিশ বেচারা ফেসে গেছে। আদিশ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে রেগে তাকিয়েছে সুভা অরণ্যের দিকে, গম্ভীর কণ্ঠে বলেছে তাদের, তোমরা আগে ঠিক করো যাবে কিনা। অরণ্য এখনো কথা বলেই যাচ্ছে। সুভা মেজাজ দেখিয়ে অরণ্যকে বলে উঠেছে, থামবেন আপনি? অরণ্য সুভার ঠোঁটের দিকে তাকিয়ে দুষ্টমিতে ভরা হাসি দিয়ে বলছে। শুরুই তো করিনি, থামবো কি? আদিশ বেচারা মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। এই অরণ্যের ডাবল মিনিং কথার মানে ভালো করেই বুঝে আদিশ। সুভা পাত্তা দিল না অরণ্যের কথার। আদিশকে উদ্দেশ্য করে বলল, আদেশ ভাইয়া, গাড়ি স্টার্ট দিন। ডিসিশন ফাইনাল, আমরা যাচ্ছি। না, আমরা বাসায় যাব। তুমি অসুস্থ। আমার কিছুই হয়নি। বেশ অনেকক্ষণ তর্কাতর্কি করলো দুজনে। পুরোটা সময় আদিশ বেচারা মাথায় হাত টেকিয়ে বোকার মতো তাকিয়েছিল অরণ্য সুভার দিকে। অরণ্য হার মানল বইয়ের জেদের কাছে। আদিশকে গাড়ি স্টার্ট দিতে বলল আবারও। সুভার তেড়ামি দেখে মেজাজ খারাপ হয়ে গেছে অরণ্যের, কিন্তু আপাতত ঝামেলা করতে চায় না সে, তাই চুপে আছে। সুভার দিকে না তাকিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে অরণ্য। সুভার কেমন হাসি পাচ্ছে অরণ্যের রাগান্বিত চেহারাটা দেখে। অরণ্যের কাঁধে মাথা রাখলো সুভা, শান্তির নিঃশ্বাস ছাড়ল সে। অরণ্য মুচকি হেসে সুভার কপালে চুমু দিল আলতো করে। সময়টা শীতকাল, চারিদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। এই সবুজে ঘেরা সুন্দর পরিবেশ আর শীতল আবহাওয়া যে কারোর মন ভালো করে দিতে বাধ্য। অরণ্যরা সবাই এসে একটা রিসোর্টে উঠেছে। এখান থেকে পাহাড় ও মেঘের অপূর্ব দৃশ্য দেখার সুযোগ আছে। সুভা দাঁড়িয়ে আছে জানালার সামনে, চোখ বন্ধ করে শান্তির নিঃশ্বাস ছাড়ল সে। বাহিরের দৃশ্য দেখে মনে হচ্ছে সে মেঘের রাজ্যে আছে। সুভার বরাবরই পাহাড় আর সমুদ্র পছন্দ। অরণ্য কিভাবে যেন জেনে নিয়েছে ওর সব পছন্দ অপছন্দের কথা। কয়েক মাসে ওদের সম্পর্কটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। মাঝে মধ্যেই মন খারাপ হলে অরণ্য সুভাকে লং ড্রাইভে নিয়ে যায়। তার মন ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে অরণ্য। অরণ্যের এত যত্ন দেখলে মাঝে মধ্যে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হয় সুভার। সুভা দাঁড়িয়েই ছিল, কেউ একজন এসে পেছন থেকে জড়িয়ে ধরল ওকে। চেনা পারফিউমের ঘ্রাণ আর মানুষটির স্পর্শে বুঝতে বাকি নেই এটা অরণ্য। অরণ্য চোখ বন্ধ করে নিজের মুখ ডুবিয়েছে সুভার গলায়। বিরক্ত হচ্ছে সুভা, অরণ্যকে সরিয়ে দিতে চাইছে নিজের থেকে। অরণ্য রেগে তাকিয়েছে ওর দিকে, গম্ভীর কণ্ঠে বলে উঠেছে, সমস্যাটা কি তোমার? ভালো লাগে না আমার ছোঁয়া? কি চাইছেন আপনি? কিছু একটা ভেবে অরণ্যের মুখ থেকে রাগ সরে গেল মুহূর্তে। আবারও সুভার কাছে গিয়ে জড়িয়ে ধরে গালে চুমু দিল, তার কানের কাছে গিয়ে বলল, একটা বাবু চাই আমার। চোখ বন্ধ করে শ্বাস ফেলল সুভা, কিছুই বলল না অরণ্যকে। সুভা নীরব আছে। অরণ্যের ছোঁয়ায় বিরক্ত হচ্ছে বুঝতে পেরে অরণ্য মেজাজ দেখিয়ে চলে গেছে রুম থেকে। পাহাড়ের বুক চিরে বয়ে গেছে আঁকাবাঁকা পিচঢালা পথ। সুভা আর অরণ্য হাঁটছে পাশাপাশি, কিয়ান আর কিরণ অন্যদিকে গিয়েছে। আদিশ সুভাদের পিছু পিছুই আসছে, মাঝে মধ্যে আবার প্রকৃতির ছবি তুলছে। কালো রঙের একটা সুন্দর শাড়ি পরেছে সুভা, চুলগুলো তার কোমর পেরিয়েছে এখন। বাতাসে সুভার খোলা চুলগুলো বারবার বিরক্ত করছে ওকে। অরণ্য হুট করে সুভার হাত ধরে নিজের কাছে নিয়ে এলো। ওখানে দাঁড়িয়েই এলোমেলো হাতে বেনি করে দিল সুভার খোলা চুলে। সুভা কথা বলেনি একটাও,
রোবটের মতোই দাঁড়িয়েছিল যতক্ষণ অরণ্য ওকে নড়তে বলেছে। ওভাবেই ছিল। আর্ডিশের মধ্যে আবার বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছে অরণ্য সুভার। মনে মনে হাসছে আর ভাবছে আর্ডিশ এই মেয়েটার প্রতি কিনা অরণ্যের এত রাগ ছিল। সবসময় কষ্ট দিতে চাইতো সুভাকে। সুভার আমর মৃত্যুর পর একে একে সবটাই খোলসা হয়েছে অরণ্যর কাছে। সুভার প্রতি তার রাগ সরে গিয়ে এক আকাশ পরিমাণ ভালোবাসার সৃষ্টি হয়েছে। ওদের এই সুন্দর সম্পর্কটা দেখলেও ভালো লাগে আর্ডিশের। আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি আসার পূর্বাভাস দিচ্ছে। অরণ্যের মনে হলো এবার তাদের রিসোর্টে ফেরা উচিত। আর্ডিশ এসে ফিরে যাওয়ার কথা বলল অরণ্যদের। চলেই যাচ্ছিল তারা। কোথা থেকে তখন এক পাহাড়ি মেয়ে এসেছে। কান্না করতে করতে কিছু একটা বলছে অরণ্যকে। অরণ্য মেয়েটাকে শান্ত হতে বলল। কি সমস্যা হয়েছে বুঝিয়ে বলতে বলল তাকে। মেয়েটার কথায় অরণ্য বুঝল মেয়েটার ভাই অসুস্থ হয়ে পড়েছে। তাদের সাহায্য করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না মেয়েটা। অরণ্যের মায়া হলো মেয়েটার জন্য। আশ্বাস দিল তাকে সাহায্য করবে সে। আর্ডিশকে বলল সুভাকে নিয়ে রিসোর্টে যেতে। অরণ্য আসছে একটু পরে, কিন্তু সুভার মন মানছে না অরণ্যকে একা ছাড়তে। ওর হাত ধরে বসে আছে তখন থেকে। অরণ্য হাসলো সুভার বাচ্চামি দেখে। আলতো করে কপালে চুমু দিয়ে বলল সুভাকে,